নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক আদর্শ মাইতির একটি ছোট নারী বিষয়ক প্রেমের গল্প, জিন্নাত। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং তোমাদের প্রিয়জনদের সাথে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। তাহলে আর সময় কেন নষ্ট করব, চলো শুরু করি আমার আজকের নিবেদন লেখক আদর্শ মাইতির একটি ছোট্ট প্রেমের গল্প, জিন্নাত। গল্প পাঠে আমি তনুশ্রী। গরুর গাড়ি থেকে নেমেই পা পড়ল প্যাচ প্যাচে কাদায়। বুঝলাম এই কয়েকদিন যে ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে কাটবে তাতে সন্দেহ নেই। কলকাতার জীবনযাত্রা ছেড়ে এ কোথায় এসে পড়লাম সেটা প্রসেসিং করতে করতেই একজন এসে বললেন, বাবু আসেন, গাড়ি এসে গেছে। আমি লোকটার দিকে তাকালাম। অপরিচিত মানুষ, আমাকে চিনলেন কিভাবে? কথাটা একবার ভাবতে গিয়েও ভাবলাম না। এর উত্তরের জন্য আসলেই কোনো ভাবনা লাগে না, একবার চারিদিকে চোখ বোলালেই বোঝা যায়। এখানে সবার পরনে সাদা ধুতি, যা কালের নিয়মে হলদে হয়েছে। প্রায় সবারই খালি গা, খালি পা। মহিলা বিশেষ কাউকে দেখছি না। সবার মধ্যে আমারই ধবধবে সাদা পোশাক, পায়ে চামড়ার জুতো, হাতে একটা বাদামি রঙের পালিশ করা ওক কাঠের সুটকেস। আমাকে চেনা খুব একটা কঠিন বিষয় নয়। অবশ্য কলকাতা হলে আর 5টা লোকের মাঝে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকত, কিন্তু এখানে তা নেই। তবে কলকাতাতেও নিজেকে আলাদা প্রমাণ করতে আমি শার্টের বোতামের ফাঁকে গোলাপ গুঁজে রাখি, হলুদ গোলাপ। তাতে লাগানো থাকে দামি আতর। গোলাপের স্বাভাবিক সুগন্ধ তেমন আকর্ষণীয় বলে মনে হয় না আমার, তাই এই আতরের ব্যবস্থা। তার সাথে তার গাড়ির দিকে এগিয়ে চললাম। গাড়ি বলতে মোটর গাড়ি নয়, গরুর গাড়ি। তবে এতে গরুর বদলে মহিষ লাগানো আছে। আগের গাড়িটা আর এগোবে না। সামনের রাস্তা কাদায় পরিপূর্ণ। গাড়ির চাকা বসে গেলে গরুর পক্ষে তা তোলা সম্ভব নয়, তাই হয়তো মহিষের ব্যবস্থা। এরা গরুর চেয়ে বেশি শক্তিশালী বলেই কাদা রাস্তায় এদেরই গাড়ি টানার দায়িত্ব দিয়েছে এই চালক। যদিও এই মহিষ দুটো যে আগের বলদগুলোর চেয়ে বেশি শক্তিশালী তা আমার মনে হলো না। মানুষের একটা স্বাভাবিক ধর্ম এই যে তারা কালো রঙকে বেশি শক্তিশালী ও বিধ্বংসী বলে মনে করে। যদি জলদস্যুরা কালো পতাকার বদলে সাদা পতাকা ব্যবহার করত তবে তাদের আর জলদস্যু হয়ে ওঠা হতো না। তাদের ভাগ্যে জুটত ছিচকে চোর উপাধি। আবার যদি গ্রামের রঘু ডাকাত ধবধবে ফর্সা লোক হতো তবে কি তার দেহে সরিষার তেলের চমক খেলত? হাতে জ্বলন্ত মশাল নিলে ভয়াল ভয়ঙ্কর ভাব আসত? আমি 150% নিশ্চিত যে সে নিশ্চয়ই কারোর হাতে থাপ্পড় খেয়ে বাড়ি ফিরত। তবে এই কালো রং একটা ভালো কাজে লাগানোর থিওরিও আছে আমার মাথায়। সেটা হলো আমাদের দেশের বিধবা মহিলাদের সাদা শাড়ির বদলে কালো শাড়ি পরানো। কোনো অপমানজনক উদ্দেশ্যে নয়। সাদা শাড়ির বদলে এক বিধবা মহিলাকে কালো শাড়ি পরালে আমার মনে হয় তাকে যথেষ্ট আত্মনির্ভর
ও ক্ষমতায়িত দেখায়। আপনার যদি আমার এই থিওরিতে বিশ্বাস না হয়, তবে একটা ছোট্ট পরীক্ষা করা যাক। আপনি নিজেকে এক দুষ্ট চরিত্রের পুরুষ মানুষ রূপে কল্পনা করুন। এবার ভাবুন, কোনো এক সন্ধ্যায় আপনি দাঁড়িয়ে আছেন কাঁচা রাস্তার মোড়ে। তখনই জল নিয়ে ফিরছেন কোনো বিধবা। তার পরনে ধবধবে সাদা থান। কোমরের কলসি থেকে চলকে চলকে জল পড়ে ভিজিয়ে দিচ্ছে তার শাড়ির আঁচল। আপনার চোখ পড়ল তার খাঁ খাঁ করা সিঁথিতে, ধুধু করা কবজির ওপর। দুঃশাসন ভর করল আপনার মাথায়। আপনি দেখতে পেলেন এই মহিলার রক্ষাকর্তা বিয়োগ হয়েছে। এক অবলা নারী ছাড়া কিছুই মনে হলো না আজ তাকে। আপনি দন্ত বিকশিত করে কুৎসিতভাবে ভুরু নাচিয়ে তার শাড়িতে দিলেন টান। এইবার আবার ভাবুন, আপনি কাঁচা রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক বিকৃত মস্তিষ্ক পুরুষ। সামনে থেকে আপনার দিকে এগিয়ে আসছেন এক বিধবা মহিলা। কোমরে তার কলসি ভর্তি জল চলকে চলকে ভিজিয়ে গায়ের সাথে শাড়িটাকে সেঁটে দিচ্ছে উন্নত উরুষ সঙ্গে। কিন্তু আপনার সমাজ এখন আলাদা। এখানে বিধবার শরীরে কালো শাড়ি। কালো শাড়িতে এক অপরূপ যুবতী এগিয়ে আসছে আপনার দিকে। আপনি জানেন তার স্বামী ইহলোকে নেই, তাও তাকে অবলা মনে হচ্ছে না। আপনার মনে হচ্ছে কোনো অমাবস্যা রাতে আফ্রিকার এক সিংহ হেঁটে বেড়াচ্ছে শিকারের খোঁজে। তার চলনে মাটি কাঁপছে, শাড়ির আঁচল দুলছে সিংহের কেশরের মতো। আপনার ভেতরে দুঃশাসন এইবার আর জাগছে না। তার উপর জাঁকিয়ে বসেছে ভীমের বুক চিরে রক্তপানের ভয়। ভাবনাতে ছেদ পড়ল একটা হ্যাচকা ধাক্কায়। হুড়মুড়িয়ে সুটকেস নিয়ে মহিষের গাড়িটা থেকে পড়েই যাচ্ছিলাম প্রায়। কোনো মতে পতন বেগে স্থগিতাদেশ জারি করলাম। দেখলাম গাড়ির চাকা পড়েছে বেশ একটা বড় গর্তে। সেই গর্ত থেকে তোলা এই দুই মহিষের কম্য নয়। গাড়ির চালক আমাকে গাড়িতে অপেক্ষা করতে বলে লোকজন ডাকতে চলে গেলেন। কিছুক্ষণ পর জনাদশেক সন্ধ্যা মার্কা লোক এসে আমার উদ্ধার কার্যে মনোনিবেশ করলেন। পরে জেনেছিলাম লোকগুলি এই গ্রামের মোড়লের পোষা গুন্ডা। উদ্ধার কার্যের পর গ্রামে ঢুকতে আরও আধ ঘন্টা ব্যয় হলো। এখন গাড়ি থেকে নামছিলাম, তখন আমার হাড়ে হাড়ে ঠক্কর লেগে যন্ত্রণা শুরু হয়েছে। গাড়িটা এসে থেমেছে এক বিরাট বাড়ির সামনে। 3 তলা বারান্দা বাড়ি, বিরাট উঠোন, পুরোটাই সিমেন্টে বাঁধানো। এতক্ষণ পর পায়ের তলায় কংক্রিট পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। নামতেই দুজন মধ্যবয়স্ক মহিলা এগিয়ে এলেন। একজনের হাতে জলের পাত্র, আরেকজনের হাতে গামছা। আমি কিছু বোঝার আগেই একজন পা থেকে জুতো খুলে নিয়ে গিয়ে এক কোণে বসে পড়লেন তা পরিষ্কার করার জন্য। আরেকজন আমার পায়ে শীতল জল ঢেলে দিলেন। বারণ করা সত্ত্বেও তিনি আমার পা মুছে দিলেন। এনারা তবে এই বাড়ির পরিচারিকা। পা মোছানো শেষ হতেই আরও একজন পরিচারিকা এসে উপস্থিত। তিনি আমার হাত থেকে সুটকেসটা নিজের হাতে নিলেন। এইবার বাড়ির সবচেয়ে সুন্দর দরজাটি ঠেলে বেরিয়ে এলেন বাড়ির কর্তা। কর্তা বললে ভুল হবে, ওনার জন্য যথাযথ সম্বোধন হবে রাজা। যেমন উচ্চতা তেমনই গায়ের রং। 6 ফুট লম্বা তো হবেনই কমপক্ষে। গায়ের দুধে হলুদ রঙের জৌলস এই বয়সও যথেষ্ট বজায় রেখেছেন তিনি। উন্নত নাসিকার নিচে সুন্দর একটা গোঁফ, তাতে হালকা পাক দেয়া।
পরনে সাদা পাঞ্জাবি ও সাদা ধুতি, পাঞ্জাবির ওপর কালো রেশমি সুতোর কাজ করা। একটা মুকুট পরলে আর কোমরে তলোয়ার গুজে নিলেই নবাব বললে ভুল করতাম না। 6 ফুটের লোকটা আমার দিকে এগিয়ে এসে বললেন, অনিরুদ্ধ বাবু, আমাদের গ্রামে আপনাকে স্বাগতম। আমিও নমস্কার করলাম। তিনি আবার বললেন, আমি গগেন্দ্রনাথ রায়চৌধুরী। এককালে আমাদের পরিবারের জমিদারি ছিল। এখন আমায় গ্রামের লোক জমিদার বললেও আসলে আমি গ্রাম প্রধান মাত্র। আপনাকে এখানে পেয়ে আমরা ভীষণ খুশি। আমাদের কাছে আপনার আতিথেয়তার কোনো ত্রুটি হবে না। আমার ভৃত্যরা আপনার সম্পূর্ণ খেয়াল রাখবে। আমি উত্তর দিলাম, আপনারা ব্যস্ত হবেন না গগেন্দ্রনাথ বাবু, আমি আপাতত বিশ্রাম নেব, তারপর আপনাদের সাথে কথা হবে। গগেন্দ্রনাথ বাবু ইশারা করতেই দুজন পরিচারিকা আমাকে নিয়ে গেলেন দোতলার ঈশান কোণের একটা ঘরে। ঘরটা বেশ বড় এবং খোলামেলা। মাঝে একটা খাট পাতা রয়েছে, পুরানো আমলের শাল কাঠের খাট, সুন্দর নকশা করা। মেঝেতে পাতা আছে মোটা বুননের কার্পেট। ঘরের দেয়ালের রং সাদা। এক কোণে একটা রাইটিং টেবিল, তাতে কলম আর দোয়াত সাজানো। পাশেই একটা বড় ধরনের আলমারি। আমার জিনিসপত্র রেখে আমার সাথে আসা দুইজন বেরিয়ে গেলেন। আমি দরজাটা বন্ধ করে দিলাম। জামা কাপড় পাল্টে গা এলিয়ে দিলাম নরম বিছানায়। এত নরম বিছানায় আমার আজ অবধি শোবার সৌভাগ্য হয়নি। এতক্ষণ খেয়াল করিনি মাথার দিকে জানলাটা বন্ধ করা ছিল। আমি হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। জানলা খোলা মাত্র সামনে উন্মোচিত হলো এক বিরাট সবুজ প্রান্তর। কচি ঘাসে ছেয়ে আছে নরম মাটি। ছড়িয়ে ছিটিয়ে ঘাস খাচ্ছে কয়েকটা গাভী। দিকে দিকে শিরীষ আর কৃষ্ণচূড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই গাছের ফাঁকে দেখলাম একটা ঘাট বাঁধানো পুকুর, আর সেই পুকুরে খেলা করা চকচকে রোদের মধ্যে দেখতে পেলাম এক ঢাল চুলের এক রমণীকে। তার ধূসর শাড়িতে ঝর্ণার মতো বয়ে নেমেছে কুচকুচে কালো চুল। শাড়িটা বোধহয় ধূসর নয়, কালো, রং চটে ধূসর বর্ণ ধারণ করেছে হয়তো। জলের মধ্যে সে কেমন অদ্ভুতভাবে সাঁতার কাটার চেষ্টা করছে। ডুবে যাচ্ছে না তো? কিন্তু দেখে তা মনে হচ্ছে না। মাঝে মধ্যে জল থেকে উঠে এসে সিঁড়ির ধাপে বসে বিশ্রামও নিচ্ছে সে। কিছুক্ষণ পর আবার নেমে যাচ্ছে জলে। দেখে মনে হলো সে যেন চেয়েও পারছে না সাঁতার কাটতে। হঠাৎ করেই দূর থেকে আমার ঘরের দিকে মুখ ফেরালো সে। এত দূর থেকে কি সে আমায় দেখতে পেল? আমি মুখ নিচু করলাম। কেউ লুকিয়ে তার স্নান দেখছে তা নিশ্চয়ই সে পছন্দ করবে না। যদিও আমার উদ্দেশ্য তা কখনোই ছিল না। আমি আর তাকালাম না। সেই মেয়ে এখনো নিশ্চয়ই জানলার দিকে তাকিয়ে আছে। মুখ বার করলেই আবার চোখে চোখ পড়বে। আমি সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম। গতকালই ছিলাম কলকাতার কোলাহলের মধ্যে আমাদের ভাড়া বাড়িতে। ছিলাম অসুস্থ বাবা আর মাকে নিয়ে। ছিলাম গঙ্গার পাড় জুড়ে ধোপা ধোপিনীদের ঘিরে। ছিলাম কংক্রিটের নীড়ে। আজ সম্পূর্ণ একটা অন্য জায়গায়, অন্য জেলায়। নির্দিষ্ট করে বলতে গেলে জায়গাটার নাম নতুক।
মেদিনীপুর জেলার প্রত্যন্ত একটা গ্রাম, কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে। কলকাতার এক সরকারি দপ্তরে কেরানির কাজ করতে করতে হঠাৎই রুরাল ডেভেলপমেন্ট অফিসে চাকরিটা পাই। এতদিন ধরে টাকা কড়ির টান সইতে সইতে এই চাকরিটা পেয়ে লুফে নিলাম। প্রমোশনের বেশ সুযোগ সুবিধাও আছে, তাই বেশি দিন দৌড়াদৌড়ি করে গ্রাম পর্যবেক্ষণের কাজ করতে হবে না বলেই আশা রাখছি। আপাতত এই নতুন গ্রামটি ভুগছে বন্যা, সড়ক সমস্যা ও ম্যালেরিয়ার মতো সমস্যায়। আমাকে অর্ডার দেওয়া হয়েছে গ্রাম সমীক্ষা করে রিপোর্ট জমা করতে। আর এই গ্রাম যে এই সমস্ত সমস্যায় কতটা জর্জরিত তা এদের আপ্যায়নের তীব্রতাতেই কিছুটা আন্দাজ করা যায়। সমস্যা যত গুরুতর হয়, মানুষ তার সমাধান করার মানুষকে ততই ভক্তি বিনয়ের সাথে আগলে রাখে। আমি শ্বেতশুভ্র সিলিংয়ের দিকে তাকিয়ে চোখে ঘুম ডেকে আনলাম। ঘুমটা ভাঙল ঘরের দরজায় পড়া টোকার আওয়াজে। দরজা খুলে দিতেই দেখলাম গগেন্দ্রনাথ বাবু নিজেই দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আসুন, এইবার একটু খাওয়া দাওয়া করুন। নিচে আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি। দেখলাম মানুষটাকে দেখতে যতটা গাম্ভীর্যপূর্ণ মনে হয় ঠিক ততটা নয়। বেশ হাসি খুশি, সচ্ছল, প্রাণখোলা ভাব লুকিয়ে আছে তার মধ্যে। হয়তো জমিদারি ভাব বজায় রাখতেই মুখ গম্ভীর করে রাখেন। আমি নিচে এসে চোখে মুখে জল দিলাম। এই বাড়িতেই একমাত্র নলকূপ দেখলাম। রাস্তায় আসতে গ্রামের মধ্যে কোথাও নজরে পড়েনি। পরিষ্কার পানীয় জলের সমস্যাও হয়তো এইখানকার একটা বড় সমস্যা। মাথার ভেতর লিখে রাখলাম, রিপোর্টে জানাতে হবে। কিছুক্ষণ পর আমাকে পথ দেখিয়ে একটা বড় ঘরে নিয়ে এলেন এক পরিচারিকা। সেখানে মাটিতে রঙিন নকশা করা কার্পেটের ওপর মোটা মোটা বালিশের গায়ে হেলান দিয়ে বসে রয়েছেন গগেন্দ্রনাথ বাবু ও সাথে কয়েকজন। সবারই পরনে নকশা কাটা পাঞ্জাবি ও ধুতি। ঘরটা আগে জলসাঘর ছিল বলে মনে হয়। কিছু পুরনো বাদ্যযন্ত্র দেখতে পেলাম। আমি উপস্থিত হতেই সবাই নমস্কার জানিয়ে বসতে বললেন। আমি বসলাম দেয়ালের দিকে পিঠ করে, দরজার দিকে চেয়ে। সবার সাথে পরিচয় করালেন গগেন্দ্রনাথ বাবু নিজেই। বুঝলাম এনারা সবাই একসময় জমিদার পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। এখন জমিদারি না থাকলেও সম্পর্ক বহাল আছে। জমিয়ে হুঁকোর আসর বসেছে। আমি হুঁকো কোনো কালেই খেয়ে দেখিনি, আর খাওয়ার ইচ্ছেও নেই। তাই প্যান্টের পকেট থেকে সিগারেট বার করে তাতে আগুন দিলাম। সিগারেটটা মুখে দিতেই খিদের কথা মনে হলো। খালি পেটে এখন সিগারেটের ধোঁয়া ঢুকছে, তাই গাটা অল্প গুলিয়ে উঠল। দেখতে দেখতেই খাবার এলো ঘরে, কিন্তু যে খাবারের জন্য এতক্ষণ মন আনচান করছিল তা নিমেষে উধাও হয়ে গেল। ঘরে খাবার হাতে দুই পরিচারিকার সঙ্গে ঢুকলেন আরও একজন। ইনি সেই যাকে আজ স্নানের ঘাটে দেখলাম। এইবার সামনে থেকে দেখে বুঝলাম মেয়েটির একটি পা খোঁড়া। নির্দিষ্ট করে বলতে গেলে বাম পা। বাম পায়ে হাঁটু থেকে বাকি অংশ পিছনের দিকে সামান্য বাঁকা এবং পায়ের পাতাটা কোঁচকানো। সে ঘরে ঢুকেই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করল। বছর কুড়ি কোনো মেয়ের দৃষ্টি যে এত তীক্ষ্ণ হতে পারে তা আমার অজানা ছিল। মেয়েটির গায়ের রং শ্যামলা হলেও এত সুন্দর শ্যামলা রং আমি আগে কখনো দেখিনি।
যেন পিতলের শরীর, এতটাই ঔজ্জ্বল্য। তার কোমর পেরিয়ে যাওয়া চুল, ঘন ভ্রু যেন আলাদাই মায়ার সৃষ্টি করেছে। এখন তার পরনে রক্তবর্ণ শাড়ি। সে পরিচারিকাদের সাথে খাবার পরিবেশন করায় সাহায্য করল। আমার কাছে বসে জলে গ্লাসটা রাখলো ঠক করে, চোখে চোখ রেখেই মুখ ভেঙচে দিল। এই মেয়ের সাহস দেখে অবাক হলাম। আমি আপাতত যত গ্রামে গিয়েছি সেখানকার কোনো মেয়েকেই নতুন পুরুষের সাথে এতটা সচ্ছল হতে দেখিনি। খাবার পরিবেশন করে মেয়েটি ধপ করে বসলো গগেন্দ্রনাথ বাবুর পাশে। আমি আবার অবাক হলাম। এইবার আমার বিস্ময় কাটিয়ে গগেন্দ্রনাথ বাবু বললেন, বুঝলেন অনিরুদ্ধ বাবু, আমার কোনো সন্তান নেই, তবে আমার এই মেয়েটা আছে। ওর নাম জিন্নাত। আমাদের গ্রামের একমাত্র মুসলিম পরিবার ছিল ওদের পরিবার। ছোটবেলায় ওকে আর ওর বাপকে ফেলে পালায় ওর মা। পরে পরে বাপটাও মারা যায়, একা ফেলে রেখে যায় জিন্নাতকে। তখন আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসি। গ্রামের অবশ্য কেউ ভালো চোখে দেখেনি ব্যাপারটাকে, কিন্তু বড় হতে হতে জিন্নাত আমাদের সব্বার মন জিতে নিয়েছে। এখন গোটা গ্রাম এক ডাকে চেনে জিন্নাতকে। আর হ্যাঁ, বলে রাখি, কাল থেকে ও আপনাকেও এই গ্রাম ঘুরিয়ে দেখাবে। আমি বললাম, কিন্তু ওর অসুবিধা হবে না? পথ হেঁটে ঘুরতে হবে তো, তাই আর কি। গগেন্দ্রনাথ বাবু হো হো করে হেসে বললেন, আপনার থেকে জোরে দৌড়াবে আমাদের জিন্নাত। তার সাথে ওর মুখে আমাদের গ্রামের যা বর্ণনা শুনবেন তার কারোর কাছে পাবেন না, এই আমি আপনাকে। তারপর উনি জিন্নাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি রে অনিরুদ্ধ বাবুকে কেমন লাগছে তোর? কাল থেকে উনি কিন্তু তোর দায়িত্বে। জিন্নাত কিছুই বলল না, শুধু হাসলো মাত্র। রাতে একবার জমিদার বাড়ির ছাদে গেলাম। এখানে শহরের মতো অত বিদ্যুতের আলো নেই, যা আছে তা গোটা চারেক বাড়িতেই। বাকি সমস্ত বাড়িতেই জ্বলছে কেরোসিনের আলো। ছোট ঘরের জানালা তাতে হলুদ হয়ে অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে। আমি নিজেই কাব্যিক হয়ে পড়েছি, কবিতা লিখতে ইচ্ছে করছে। রাত কাটিয়ে সকাল হওয়ার আগেই দরজায় আবার টোকা পড়ল। বাইরে এসে দেখি জিন্নাত। আমি বালিশের পাশে রাখা হাতঘড়িটা দেখে বললাম, এত সকাল সকাল কি করছো এখানে? জিন্নাত হাঁ করে বলল, সকাল সকাল মানে 7টা বাজে, রোদ উঠে গেলে গ্রামে যাবেন নাকি? আমি অগত্যা এক মুঠো খেয়ে বেরোলাম জিন্নাতের সাথে। গগেন্দ্রনাথ বাবু সঠিক বলেছিলেন, এ মেয়ে দেখছি দৌড়ে দৌড়ে হাঁটছে। আমারই ওর সাথে পাল্লা দিতে গিয়ে হাঁটতে সমস্যা হচ্ছে, সাথে এক গাদা বক বক। তারই মধ্যে সমস্ত প্রয়োজনীয় তথ্য আমার নোটবুকে লিখে নিলাম। গ্রামের অলি গলি হেঁটে ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু জিন্নাত একাই ছুটে চলেছে। সমস্ত বাচ্চার সাথে ওর ভাব, সমস্ত গরু ছাগলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একবার করে। আমি এইবার না পেরে বললাম, এইবার একটু থামুন, আমার বিশ্রামের দরকার। জিন্নাত আমাকে নিয়ে এলো একটা দিঘির পাড়ে। এই দিঘিটা গ্রামের শেষের দিকে।
শিশু গাছের ঘন ছায়ায় দিঘির জল ভীষণ কালো দেখাচ্ছে। মনে হচ্ছে এখনই কোনো এক অতি প্রাকৃতিক জীব উঠে এসে গিলে খাবে। মাথার উপর চড়া রোদ উঠেছে, তাও স্বাভাবিকভাবে সুন্দর শীতলতা বিরাজ করছে জায়গাটাতে। জিন্নাত দিঘি থেকে এক আঁচলা জল উঠিয়ে খেলো। আমি বললাম, আরে আরে, করছেনটা কি? এই জলে কত জীবাণু আছে জানেন? কত গ্রাম এই রকম দূষিত জল পান করে কলেরার প্রকোপে উজাড় হয়ে গিয়েছে, তার কোনো খবর রাখেন? জিন্নাত বলল, আপনি বেশি জানেন? এইটা প্রতিষ্ঠা করা দিঘি। মা শীতলার মূর্তি স্থাপন করা আছে দিঘির মধ্যিখানে। এই জলে মা শীতলার আশীর্বাদ আছে। এতে জীবাণুর ভয় নেই। আর আমাকে আপনি আপনি করবেন না, আমার অস্বস্তি হয়। আমি বললাম, আচ্ছা বলবো না, কিন্তু এই জল পান করবে না। এই জল সাঁতার কাটার জন্যই শ্রেয়। জিন্নাত এইবার মুখ ভেঙচে বলল, আহা, কি সুন্দর কথা! এই জলে মা শীতলা আছেন না? এইখানে সাঁতার কাটা বারণ, তার জন্য অন্য পুকুর আছে। আমি প্রশ্ন করলাম, জমিদার বাড়ির পিছনের পুকুরটা? ওহো, আপনি তো জানবেনই। আপনার নজর তো ওদিকেই পড়েছে আজকাল। এই, একদম বাজে কথা বলবে না, মোটেই তা নয়। নতুন এসেছি তাই জায়গাটা দেখতে গিয়ে ওদিকে চোখ পড়েছিল, আর কিছুই নয়। তো একবার দেখে নিলেই হতো। অমন ড্যাব ডেপিয়ে ঘন্টাখানেক ধরে তাকাচ্ছিলেন কেন? লজ্জা করে না? দেখো জিন্নাত, তুমি আমায় ভুল বুঝছো। আমি সব জানি, সব পুরুষ মানুষই এক। এটা ভুল কথা। তোমার বাবাও একজন পুরুষ ছিলেন, তিনি তো তোমার খেয়াল রেখেছিলেন, তাই না? খেয়াল না ছাই, মা কি পালালো শখে? কে এমন মধুমাতালের সাথে লাথি ঝাঁটা খেয়ে সংসার করত? তার উপর তার সাথে ঢলাঢলি। বেশ হয়েছে বুড়ো মরেছে। তারপর তোমার মাকে আর কোনোদিন দেখোনি? না, দেখিনি, আর দেখতেও চাই না। কেন? সে যখন গেল, তো আমায় নিয়ে গেল না কেন? তা ঠিক। কথাটার পর কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো দুজনের মধ্যে। সেই নীরবতা ভাঙল বউ কথা কও পাখির ডাকে। আমি অবশ্য পাখিটার নাম জিন্নাতের কাছ থেকেই শুনেছিলাম। এই গ্রাম বাংলা কত অপূর্ব নাম রেখেছে এই গ্রাম্য পাখির। দোয়েল, ফিঙে, শ্যামা, কোয়েল, বাবুই, আরও কত কি। আমার পরিবারও একসময় গ্রামে থাকতো। তখনকার কিছু কিছু আবছা স্মৃতি এখনো মনে ভাসে। কিছুক্ষণ আগেই রোদ ছিল, এখনই মেঘ ঝেঁপে এলো। পশু পাখি আগে থেকেই বৃষ্টির আভাস পায়। দেখলাম ছাগলের পাল ঘরের দিকে ছুটছে। শুধু একটা বণিক পাখিকে দেখলাম, তখনও আকাশমণি গাছের ডালে বসে আছে। হয়তো সে আজ ভিজবে। আজ যদি আমিও ভিজি তবে কেমন হয়? ফিরতে ফিরতেই বৃষ্টি নামল। জিন্নাত তার আঁচল মেলে ধরে বলল, আসুন। আমি ঘাড় নাড়লাম। জিন্নাতের পা বাঁকা হওয়ার কারণে ও কিছুটা ঝুঁকে হাঁটে। ওইভাবে আঁচল মেলে আমার মাথায় ধরে হাঁটলে ওর কষ্ট হবে। তাছাড়া এই বৃষ্টিতে
সুতির আঁচল ঠিক ততটাই কার্যকরী যতটা গলায় দড়ি দেওয়ার জন্য কচু গাছ। আর দৌড়াদৌড়ি করলাম না। আমরা এখন মাঠের মধ্যে সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সামনাসামনি কোনো ঘর বাড়ি নেই। আমি জিন্নাতের হাত ধরে গতি মন্থর করলাম। আমরা বৃষ্টিটাকে মেনে নিলাম। এমন করেই জীবনের কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। সময়ের সাথেই আমাদের সবার জীবনেই এমন কোনো না কোনো ঝড় আসেই। তাদের সাথে আমরা বৃথাই লড়াই করি। আসলে লড়াই করাটা সম্ভবই নয়। সব সমস্যার সমাধান খোঁজা সব মানুষের পক্ষে সম্ভব নয়। তাই কিছু জিনিসের সাথে লড়াই করার চেয়ে তা মেনে এগিয়ে নতুন কিছুতে মনঃসংযোগ করাই উচিত। আমরাও ভিজতে ভিজতে এগিয়ে চলেছি। সবুজ ঘাসে ঢাকা জমি থেকে ব্যাঙ লাফিয়ে উঠছে পায়ের ওপর। জিন্নাতের চুল বেয়ে বন্যার মতো জল গড়িয়ে চলেছে। খালি পায়ে সে পিছলে পিছলে হাঁটছে বাচ্চাদের মতো। দূর থেকে সাদা রঙের বিশাল জমিদার বাড়িকে ধূসর ও বিষণ্ণ দেখালো। বাড়িটার রং যদি সবুজ হতো তবে ধূসর বৃষ্টি তাকে ঘিরে ধরলেও কখনোই তাকে বিষণ্ণ দেখাতো না। সবুজ রঙকে কখনোই বিষণ্ণ দেখায় না। যখন আমরা এসে বাড়িতে ঢুকলাম তখন ভিজে সপ সপ করছি আমরা দুজনেই। শীতল হাওয়ায় কাঁপুনি দিচ্ছে আমার। আমি ঘরে এসে গা হাত মুছে নিলাম। দুপুরের খাবার পরিবেশনের সময়ও জিন্নাত এলো। এখন তার গায়ে সুন্দর একটা নীল রঙা শাড়ি। এই নীল সুখী নীল। তাকে মানিয়েছে বেশ। খাবারের পাতে গরম গরম দেশি মোরগের ঝোল অপূর্ব লাগলো আমার কাঁপুনি লাগা শরীরে। দুপুরে ঘুমোতে এসে বুঝলাম মাথা ধরেছে, হয়তো রাতে জ্বর আসবে। এখন ঘুমোলে ঠান্ডাটা আমায় কাবু করে বসবে। তবুও চোখ বুঝে এলো। মাথার বালিশটা আরো নরম হয়ে মাথাটা টেনে নিল নিজের কোলে। সাদা সিলিংটা নেমে এলো সাদা চাদরের মতো। গভীর ঘুমে ডুবে গেলাম। রাত 9টায় চোখ খুললাম একবার। কেউ ডাকছে বাইরে থেকে। শরীরে অসহ্য ব্যথা করছে। দরজা ভেতর থেকে আটকানো নেই। দরজা ঠেলে ভেতরে আসতে বললাম বাইরের জনকে। ভেতরে এলো জিন্নাত। জ্বরের ঘোরে জিন্নাতের আওয়াজ চিনতে পারিনি। আমার জ্বর পোড়া কপালে ঠান্ডা হাতের ছোঁয়া পেলাম। সেকেন্ডে সেকেন্ডে ঘটে যাওয়া ঘটনা তাল গোল পাকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর কপালে জলপট্টি পেলাম। এটাও কি জিন্নাতেরই হাত? বুঝতে পারছি না। আমার মায়ের কথা মনে পড়ছে খুব। জ্বর হলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। শারীরিক যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু জ্বরের অস্বস্তি অন্য রকম হয়। তাই একাকী মানুষের জ্বর ভীষণ ভয়ানক। একাকী মানুষ প্রেমে পড়বে, তার জ্বরে পড়ার কথা না। আমি একাকী থাকা সত্ত্বেও পড়েছি জ্বরে। আমার ক্ষেত্রে এই সূত্র খাটছে না কেন? আমি চোখ বুজে আমার শৈশবের দিনগুলো দেখতে পেলাম। আমি দেখলাম আমার ধুম জ্বর। মা একা হাতে সংসার সামলাতে হিমশিম খাচ্ছেন। জলপট্টি বদলানোর সময় হচ্ছে না। তিনি একটা মাটির পাত্র আমার মাথার দিকে উঁচু একটা জায়গায় রাখলেন। তাতে ডুবিয়ে দিলেন শালুক ডাঁটির এক প্রান্ত। অন্য প্রান্তটা রাখলেন আমার মাথার জলপট্টির ওপর। জল চুইয়ে এলো আমার উষ্ণ কপালে। মা আবার গেলেন রান্না সামলাতে। আমি দেখতে পাচ্ছি কাগজের ঘুড়ি ওড়ানোর দিন। আমি ঘুড়ির পিছনে দৌড়াচ্ছি। পড়ে গেলাম, হাঁটু ছড়ে গেছে। তাতে কেউ হাত বুলিয়ে দিল। কে? চোখ খুলে জিন্নাতকে দেখলাম আমার পায়ে হাত বুলিয়ে দিতে।
ভাঙা গলায় জিজ্ঞাসা করলাম, কি করছো তুমি আমার ঘরে কেন? উত্তর এলো, ভয় নেই, কলঙ্ক লাগবে না, আমার দায়িত্ব পালন করছি। আপনার গায়ে গরম তেল লাগিয়ে দিচ্ছি, একটু যন্ত্রণা কমবে। বললাম, আমার যে যন্ত্রণা হচ্ছে তা কি তুমি বুঝতে পারছো? চাতক পাখির চেয়ে বৃষ্টিকে কেই বা ভালো করে চেনে, জিন্নাতের চেয়ে যন্ত্রণাটাকে কেই বা কাছ থেকে জানে। এমন একটা গভীর কথা বলেই সে খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসি প্রতিধ্বনিত হয় অশরীরীর মতো। যারা ভেতর ভেতর ক্ষত বহন করে তারা অল্পেতেই খিলখিলিয়ে হাসে। এই মেয়েটিও তাই। জিন্নাত আমার ঘাড়ের কাছে তেল ঘষে দিল। আমি মাথাটা ওর কোলে এলিয়ে দিলাম। ও অপ্রস্তুত হলো না। আমার জ্বরের অসহায়তা হয়তো ও বুঝতে পারছে। বললাম, জিন্নাত, তুমি গল্প জানো? শোনাতে পারবে? তা জানি বই কি। আচ্ছা শোনাই, দাঁড়ান। তুমি তোমার জীবনের গল্প শোনাও। আমার জীবনে তো তেমন কোনো গল্প নেই। আচ্ছা, তুমি বিয়ে করনি কেন জিন্নাত? করেছিলাম তো, একার সংসার ছিল, বরের মাছের ব্যবসা ছিল। খোড়া মেয়েকে দয়া করে দ্বিতীয় পক্ষের বউ করেছিল, তাও বাঁজা বলে ছুঁড়ে ফেলে দিল। এখনো কষ্ট হয়? না, এই তো বেশ আছি। যারা বেশি কষ্ট ভোগে তারা কষ্ট জাহির করে না। আর প্রশ্ন করলাম না। আবার ঘুম নেমে আসছে। জিন্নাতের কোমল হাত আমার পিঠে খেলা করছে। মাঝে মধ্যেই নোকের আঁচড় পাচ্ছি। উষ্ণ তেল আমার মাংসপেশি থেকে সমস্ত যন্ত্রণা শুষে নিচ্ছে। আমি ঘুমোলাম জিন্নাতের কোমর জড়িয়ে শিশুর মতন করে। তার শাড়ি থেকে জুঁই ফুলের গন্ধ আসছে। আর চোখ খুলতে পারলাম না। অন্ধকার নির্বিঘ্ন গাঢ় ঘুম হলো মরার মতো। এইদিকে গ্রামের মানুষের মধ্যে চা পান করার প্রচলন নেই, তাই সকালে জুটল মধু আর তুলসী পাতা। আমাকে অবাক করে চায়ের থেকে বেশি কাজ দিল সেটা। বেলা বাড়তে জ্বর কমে গেল। বিকেলে বেরোলাম জিন্নাতের সাথে। গ্রামের পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে। এই নদী বর্ষায় গ্রামটাকে ভাসিয়ে দেয়। আমার নোটবুকে নদীটার একটা আনুমানিক নকশা কাটলাম। জিন্নাত আগ্রহী চোখে আমার কাজ দেখছে। কিছুক্ষণ পর সে বলল, আসুন আজ নতুন কোথাও যাই। আমি তার পিছু নিলাম। কিছুক্ষণ পর এসে দাঁড়ালাম একটা ঝুপড়ি ঘরের সামনে। তার মাটির দেওয়াল বেয়ে উঠে দাঁড়িয়েছে লতা পাতা, কিছু ঘাসফুল। তার খড়ের চালে একটা অশ্বত্থ গাছের চারা হাওয়ায় মাথা দোলাচ্ছে। জিন্নাত তার আঁচল থেকে একটা কাঠি বার করে ঘরের দরজা খুলে দিল। তার মুখেই শুনলাম এই তার পৈতৃক ভিটা। ঘরে ঢুকতে একটা লণ্ঠন জ্বালিয়ে নিল ও। ঘরের মধ্যে একটা মাত্র স্যাঁতস্যাঁতে বিছানা, এক কোণে কিছু রান্নার বাসনপত্র। আমি প্রশ্ন করলাম, বাড়িটা কতদিন এইভাবে পড়ে আছে? ও উত্তর দিল, যখন থেকে জমিদার বাড়িতে
আমায় ডেকে নিলেন তবে থেকে। কিন্তু বাড়িটা ভীষণ ভালোবাসি তো, তাই মাঝে মধ্যেই আসি। সামনের এই জমিটাতে একটা বাগান করার শখ ছিল, হয়নি। আমি বলেছি আমি মরলে যেন আমাকে এখানে কবর দেয়া হয়, আর কবরের উপর যেন থাকে কোনো ফুলের চারা। তারা আমার শরীর শুষে নিয়ে বড় হবে, আমি মরে গিয়েও ফুল হয়ে ফুটব। আমি শুনলাম এক দুঃখী মেয়ের শেষ ইচ্ছার কথা। জিন্নাত আমার দিকে তাকালো, কি অপূর্ব চোখ! সন্ধ্যার অন্ধকারে লণ্ঠনের আলোয় মনে হচ্ছে তাতে আছে কৃষ্ণ গহ্বরের আহ্বান। আমি লণ্ঠন থেকে একটু কালি তুলে নিলাম, তা দিয়েই আমার নোটবুকে আঁকলাম ওর চোখ আর ঘন ভ্রুজোড়া। এই ছবি থাকবে আমার কাছে আজীবন। জিন্নাত আমার কালির হাত মুছিয়ে দিল তার আঁচলে। বদ্ধ ঘরে লণ্ঠনের উষ্ণতায় কপালে ঘাম জমছে দুজনেরই। আমাদের শরীর কি শীতল আছে? আমরা কি উষ্ণতা খোঁজ করছি? আমি দ্বন্দ্বে ভুগছি, কাছে যেতে পারছি না, আর জিন্নাতকে এখনো আমার কাছে আসার অধিকার প্রদান করা হয়ে ওঠেনি। বাইরে পেঁচার ডাক শোনা গেল। আমি এগিয়ে এলাম জিন্নাতের কাছে, তার কপালে চুমু দিলাম। সে এইবার কাছে আসার অধিকার পেল, জড়িয়ে ধরল আমাকে। ফোঁস ফোঁস করে কাঁদছে সে। বহু যুগ পর ভালোবাসা পেলে একাকী মানুষগুলো মোমের মতো গলে যায়। জিন্নাতের মুখ আমার ঘাড়ের পাশেই, তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। তার চোখের জল গড়িয়ে পড়ছে আমার ঘাড় বেয়ে। এমন নিঃসঙ্গতাই এক মানুষকে আরেক মানুষের সাথে একাত্ম করে দেয়, যেমন করেছে আমাদের। দেখতে দেখতে স্যাঁতস্যাঁতে বিছানাটা আমাদের হলো। আমার শরীরের ভার নেমে এলো ওর ওপর। নরম মাটির মধ্যে পাথর ডুবে যায় ঠিক যেমন, তেমন করেই ডুবে গেলাম আমিও। যে হাত কারোর হাত পায়নি সময়, সে হাত তার আঙুলের ফাঁকে আঙুল পেয়ে লতা পাতার মতো জড়িয়ে নিল। অবিশ্বাস্য সুখের অন্ধকার নেমে এলো আমাদের চোখে। বাইরের ঝিঝির আওয়াজে শিথিল হলো স্নায়ুতন্ত্র। চোখ খুলে আর ঘড়ির দিকে তাকাইনি। সুখী সময়ের হিসেব রাখতে নেই। জিন্নাতের আঁচল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমাকে। আমি নিজেকে সেই বাঁধন থেকে মুক্তি দিয়ে উঠে বসলাম। এবার ফেরা দরকার। আমরা রাতের ফাঁকা পথ ধরে ফিরলাম। সবুজ মাঠ এখন রাতের অন্ধকারের মতোই কালো নীল। আমরা ধূমকেতুর মতো বিক্ষিপ্ত পথে চলেছি অনির্দিষ্টের উদ্দেশ্যে। যে ধূমকেতুর পথ অনুসরণ করছি, আমি তার প্রতি মায়া হচ্ছে। কেন হচ্ছে জানি না। এমন মেয়েরা কি কোনো মানুষের প্রথম পছন্দ, প্রথম প্রেম, প্রথম স্ত্রী, প্রিয় কন্যা হতে পারে না? এইসব প্রশ্নের উত্তর কার কাছে আছে জানা নেই। আমিও এর উত্তর দিতে পারি না। আমি শুধু ওকে দেখে যেতে পারি। আমি দেখতে পাই তার শরীরে ফুটে উঠেছে অসংখ্য নক্ষত্র, নয়তোবা জোনাকি। তার ঝুঁকে হাঁটা শরীর প্রাচীন কারিগরি নকশা কাটা এক নৌকা। তার বাঁকা পা সেই নৌকার হাল। সে অসুখের এক বিশাল সমুদ্রে জল কেটে এগিয়ে চলেছে অবিরাম। জিন্নাত, বলুন। আমি চলে যাচ্ছি, কিছু বলবে না? না। হাত ধরবে না?
আটকাবে না? আটকালে থাকবেন? তা বলতে পারছি না। তাহলে অনিশ্চয়তায় পা বাড়িয়ে লাভ নেই। দেখলাম তার চোখে টলমল করছে ভোরের শিশিরের মতো। সেই শিশির যা তার মধ্যে জানি না কত বছর জমেছিল। সে আজ কাজল পরেছে। এর আগে তাকে কখনো কাজলে দেখিনি। শ্যামলা মুখে কাজল চোখের মায়া যে এত তীব্র হতে পারে তাই প্রথম প্রত্যক্ষ করলাম। মেয়ে মানুষেরা যখন সব হারাতে বসে তখন তারা শেষ চেষ্টা করে এই কাজল চোখের মায়ায় ফেলে আটকে রাখতে, কিন্তু এইবার তার চেষ্টা বিফল হবে। জিন্নাত, কি? ভালোবাসা প্যারাসিটের মতো। শরীরের একাংশে শুরু হয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে, ধ্বংস করে দেয় শরীরকে। আমি কি ভালোবেসেছি? সে প্রশ্ন নিজের কাছেই রাখো। আমি চুপ করলাম। সে কি বুঝলো আমি কষ্ট পাচ্ছি? এখন বুঝবে না। মেয়ে মানুষেরা এমনই। তারা রাগ অভিমানের সময় অন্যের দুঃখ কষ্টও দেখতে পায় না। তারা বোঝে নিজের দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার পর। তখন তারা হা পিত্তেশ করে, কেন আগে বুঝিনি। জিন্নাতের চোখে মুখে এখন রাগ আর কান্না লেগে আছে। তবে এই রাগ গলে যাবে। এই রাগে তাকে সুন্দরী দেখাচ্ছে। যে রাগে মেয়েদের সুন্দরী দেখায় তা বেশিক্ষণ স্থায়ী হয় না। এ যে রাগ নয়, মায়া, নইলে ভালোবাসা। মেয়ে মানুষের মায়া আর ভালোবাসার মধ্যে তফাৎ খোঁজা অতীব দুঃসাধ্য ব্যাপার। আমার সেই ক্ষমতা নেই। আমি আমার নোটবুক বার করলাম। তার মধ্যে গুজে রাখা আমার একটা ছোট্ট ছবি তার হাতে দিলাম। আর চোখের জল আটকানোর ক্ষমতা তার নেই। সে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদল, যেন কত জন্ম কাঁদেনি। আমি তার পা দুটো ধরে আমার নোটবুকে বসালাম। জিন্নাত অবাক হয়ে বলল, কি করছেন কি? ওসব মা সরস্বতীর জিনিসে পা লাগাতে নেই। তুমি চুপ করে বসো। আমি তোমার পায়ের ছাপ আঁকছি। শহরে গিয়ে তোমার পায়ের মতো করেই জুতো বানাতে দেব। আমি আসবো জিন্নাত, আবার আসবো। আর দেরি না করে উঠে পড়লাম। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য একটা মহিষে টানা গাড়ি। জিন্নাত এলো না। সবার সামনে পরপুরুষের জন্য কান্না মানায় না। আমি গাড়িতে উঠে বসলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি আসব, আমাকে আসতেই হবে। সঙ্গে নিয়ে আসবো জিন্নাতের জন্য এক জোড়া জুতো। সে গ্রামের মেঠো পথ ধরে সেই জুতো পরে আমার সাথে হেঁটে বেড়াবে। আর আনবো এক জোড়া নুপুর। আমি তার নুপুরের আওয়াজ অনুসরণ করে হেঁটে যাব। আমাদের পথের সব বাধা ছাড়িয়ে যাব। মাস তিনেক কেটে গেছে কলকাতায় আছি। খবর পেয়েছি জিন্নাতে গ্রামের জন্য সরকার 25 লক্ষ টাকা উন্নয়ন প্রকল্প বরাদ্দ করেছে।
এইবার গগেন্দ্রনাথ বাবুর কাছ থেকে হয়তো চিঠি পাবো সেই কথা জানিয়ে যেমন ভেবেছিলাম তেমনই হলো। চিঠি পেলাম, কিন্তু খুশি হলাম না। চিঠির শেষে লেখা জিন্নাতের অসুস্থতার কথা। তার ভীষণ জ্বর, সম্ভবত ম্যালেরিয়া। সে একটিবার আমায় দেখার জন্য আর্জি জানিয়েছে গগেন্দ্রনাথ বাবুর কাছে। তার ধারণা সে আর বাঁচবে না। আমি চিঠিটা পকেটে পুরে ছুটে গেলাম অফিসের বড় সাহেবের কাছে। ছুটি আমার চাই, যে কোনো মূল্যে। ছুটি মঞ্জুর হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম, সাথে সেই ওক কাঠের সুটকেস, তাতে সুন্দর একজোড়া চামড়ার জুতো, একদম জিন্নাতের পায়ের মাপে বানানো, সাথে একজোড়া নূপুর। গত 3 মাস কাটিয়েছি আমার নোটবুকে আঁকা জিন্নাতের চোখের দিকে তাকিয়েই। এখন তার চোখ আমাকে দেখতে চাইছে, আমাকে যেতেই হবে। আজ তার জ্বর, সে বড় অসহায়। আমার বুকটা খাঁ খাঁ করছে হঠাৎই। খারাপ অনুভূতিগুলো আমার ওপর চেপে বসেছে। নতুন গ্রামে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো। জমিদার বাড়িতে পা ফেলতেই শুনতে পেলাম কান্নার শব্দ। গগনেন্দ্রনাথ বাবু ছুটে এসে জড়িয়ে ধরে বললেন, নেই অনিরুদ্ধ বাবু, মেয়েটা যে আর নেই। আমার মাথায় বজ্রাঘাত পড়ল এক মুহূর্তে। আমাদের তিলে তিলে গড়ে ওঠা মহাবিশ্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হাত থেকে খসে পড়ল ওক কাঠের সুটকেস। তা থেকে ঝনাত করে মাটিতে পড়ল নূপুর জোড়া। জিন্নাতের শবদেহ ভিড় করে গ্রামের মানুষের ভিড়। হয়তো কোনো গোয়ালে কোনো গরু ছাগলেরও কান্না উঠে আসছে দলা পাকিয়ে। তার শরীরে এখন আর উষ্ণতা নেই। যে মেয়েটা একদিন আমার উষ্ণতা শুষে নিয়েছিল, আজ সে নিজের উষ্ণতার কাছে হেরে গেল। আমি গগনেন্দ্রনাথ বাবুকে জিন্নাতের শেষ ইচ্ছার কথা জানালাম। তার কবর হবে তার পৈতৃক ভিটায়। তার আগে আমি তার পায়ে পরিয়ে দিলাম নূপুর, পরিয়ে দিলাম জুতো জোড়া। জুতো পরে কি কবর হয়? না হলেও আজ হোক। পৃথিবীর সমস্ত নিয়মই ভাঙে কারো না কারোর জন্য। আজ জিন্নাতের জন্য নিয়ম ভাঙুক। সে যে নিয়মের বাইরেরই মেয়ে। জিন্নাতের কবর হলো। আমি জোগাড় করিয়ে আনলাম 2টো বাগান বিলাসের চারা, পুঁতে দিলাম তার কবরের ওপর। আজ তার পৈতৃক ভিটার বাড়ি সেই স্যাঁতস্যাঁতে বিছানার পিঠ ঠেকিয়ে দিলাম। বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। বিধাতা পুরুষদের গলা ছেড়ে কাঁদার থেকে বঞ্চিত রেখেছেন। আমি ঘুমোতে চেষ্টা করলাম, তবে আমার চোখে যা নেমে এলো তা ঘুম নাকি আচ্ছন্নতা তা জানি না। আমি দেখতে পেলাম জিন্নাতের অভিমানী মুখ। দেখলাম তার কপালে জ্বর, কিন্তু তাও সে আমার কপালেই হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথার কাছে বসে। আমাদের মাথার ওপর আর খড়ের চাল নেই, শুধুই খোলা আকাশ। তাতে অসংখ্য ধূমকেতু ছুটে চলেছে। অপার্থিব অসম্ভব সুন্দর এক গন্ধ নাকে আসছে। এ কোনো সাধারণ গন্ধ নয়, এ জিন্নাতের আদরের সুগন্ধ। দেখলাম জিন্নাতের কবরের ওপর তরতর করে বেড়ে উঠছে 2টো বাগান বিলাসের চারা, তাতে অসংখ্য গোলাপি ফুল। তারা ঢেকে দিচ্ছে আমার আকাশ। দূরে কোথাও বাজছে ভায়োলিনের বিষণ্ণ সুর। চোখের পাতা ভারী হয়ে এলো। একটা বদ্ধ নিঃশ্বাস তখনও বুকের ভেতর
দাপাদাপি করে বেড়াচ্ছে, আর সেই স্যাঁতস্যাঁতে বিছানার চারদিকে গোল করে হেঁটে বেড়াচ্ছে একটা ঝুঁকে পড়া শরীর। প্রতি সেকেন্ডে সে কাছে আসছে, আরও কাছে কাছে এসে তার নরম মাটির মতো দেহ এলিয়ে দিচ্ছে আমার গায়ে। আমার চুলের ফাঁক দিয়ে বয়ে যাচ্ছে শরতের হাওয়া, বাগান বিলাস ঝরে পড়ছে আমার কপালে। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক আদর্শ মাইতির কলমে একটা ছোট্ট সুন্দর প্রেমের গল্প, জিন্নাত। গল্পটি তোমাদের শুনতে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। পরবর্তী গল্প শোনবার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।